আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যোগ্যতার সূচকে এবারও তালিকার একেবারে তলানিতে রাজধানী ঢাকা। জনসংখ্যা বৃদ্ধি আর অপরিকল্পিত নগরায়নের দায়ী বলছেন নগর পরিকল্পনাবিদরা। বৃষ্টির ঢলে ভাসছে চট্টগ্রাম থেকে কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা। পাহাড় ধসে 3 দিনে 21 জনের প্রাণহানি। 3 পার্বত্য জেলার অনেক সড়কে ফেনীর উন্নয়নে প্রধান বাধা ভারতীয় পানির আগ্রাসন। একনেকে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ। এলডিসি উত্তরণ হলে রপ্তানি খাতের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নেই সরকার ব্যবসায়ীদের, মনে করেন অর্থনীতিবিদরা। প্রণোদনার চেয়ে সক্ষমতা বৃদ্ধির তাগিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দিনকে দিন জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়নেই প্রাণের শহর ঢাকা বসবাস অযোগ্য হয়ে উঠছে বলছেন নগর পরিকল্পনাবিদরা। এবারও বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। বাসযোগ্য শহরের 5টি সূচক বিবেচনায় নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম প্রতিষ্ঠান ইকোনমিস্ট গ্রুপের গবেষণা বিভাগ ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রতি বছর এই তালিকা তৈরি করে। নগর পরিকল্পনাবিদরা বলছেন ঢাকাকে বাসযোগ্য করে তুলতে সবার আগে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। রাজধানী ঢাকা দেশের সব সরকারি দপ্তর, কর্পোরেট অফিস, ব্যবসা বাণিজ্য, উন্নত হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি বিনোদনের বড় আয়োজনও হয় এই মহানগরীতে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী মাত্র 400 বর্গ কিলোমিটারের ঢাকার জনসংখ্যা এখন 3,66,00,000, যা বিশ্বের দ্বিতীয় জনবহুল মেগাসিটি। জনসংখ্যার চাপে প্রতিদিন বাড়ছে যানজট, দূষণ আর নাগরিক দুর্ভোগ। প্রশ্ন উঠেছে, অতিমাত্রায় ঢাকা নির্ভর হওয়াই কি রাজধানীকে বসবাস অযোগ্য করে তুলছে? আরও ইআইইউ এর বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে বাংলাদেশের অবস্থান একেবারে তলানিতে। বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে শুধু যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেস্কো আর লিবিয়ার ত্রিপোলি। গত বছরও বাংলাদেশের অবস্থান ছিল একই রকম। আমরা আমাদের ঢাকা শহরকে আসলে শুধুমাত্র অর্থনীতি বা ভোগের জায়গা বানিয়েছি। পাশাপাশি হচ্ছে যে এই শহরে একটা নির্দিষ্ট জনসংখ্যা এবং জনঘনত্ব মেনে চলা, সেই শহর তো আসলে আমাদের যে বাসযোগ্যতার মানদণ্ডে ভালো করবে সেটা কোনো সম্ভাবনা নাই। একটি শহরের স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো, এই 5 দিক বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে এই সূচক, যার মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে অবকাঠামো সূচকে। আমরা আমাদের অভিঘাতগুলোকে অগ্নি অভিঘাত বলি, তাপমাত্রার অভিঘাত বলি, এমনকি ভূমিকার জন্য সহনশীল ভবন পর্যন্ত নির্মাণ করতে ব্যর্থ। পানিতে ভাসছে বৃহত্তর চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চল। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। 3 পার্বত্য জেলা ও কক্সবাজারে বিঘ্নিত যোগাযোগ ব্যবস্থা। পানি ঢুকেছে বাড়িঘর, দোকানপাটেও। চরম ভোগান্তিতে দুর্গত এলাকার বাসিন্দারা। সাজেকে আটকা পড়েছেন 6 শতাধিক পর্যটক। বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ও আশপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খাগড়াছড়ির পরিস্থিতিও অবনতির দিকেই। দীঘিনালার মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত জেলার নিম্নাঞ্চল। পানি বন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটির লংদুর সড়ক যোগাযোগ বন্ধ। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত রাঙামাটির জনজীবন। পাহাড় ধসের কারণে রাঙামাটি থেকে বান্দরবান, রাজস্থলী, খাগড়াছড়ি, মহালছড়ি, বাঘাইছড়ি ও লংদু সড়কে যান চলাচল বন্ধ। কাপ্তাই হ্রদে তীব্র স্রোত থাকায় চলছে না ছোট নৌযান, তলিয়াছে নিম্নাঞ্চল। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আগেই সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। টানা ভারী বর্ষণে বান্দরবানের নদ নদী ও ছড়ার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড় ধসের শঙ্কায় চলছে মাইকিং। পর্যটকদের নিরাপত্তায় এরই মধ্যে 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। পাহাড়ি অঞ্চলে ঝুঁকি নিয়ে বসবাসরতদের সরাতে প্রশাসন চেষ্টা করছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। ভারী বর্ষণে প্লাবিত কক্সবাজারের বিস্তীর্ণ নিম্নাঞ্চল, ঈদগাঁও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সও পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত চিকিৎসা সেবা। নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে। এদিকে যে মানুষের আবাদি জমিগুলো ছিল সেগুলো তুলে গিয়েছে। আমরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছি। আমাদের জনজীবন খুবই দুর্ভোগে আছে। আমাদের ফসলি জমিনগুলো পানিতে প্লাবিত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ যারা রয়েছে তাদেরকে ফোর্সফুলি আমরা শেল্টার হোমে নেওয়ার চেষ্টা করছি, কারণ মানুষ সহজে আসতে চায় না। আমরা সেখানে খাবারের ব্যবস্থা রেখেছি এবং ফোর্সফুলি অলরেডি আমরা। কয়েকদিনের প্রবল বৃষ্টিতে চট্টগ্রামের বড় একটি অংশ এখনো পানির নিচে। নগরীর নিচু এলাকা 2 দিন ধরে ভয়াবহ জলাবদ্ধতা কবলে। পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটে। রাতভর বৃষ্টি অব্যাহত থাকায় সাতকানিয়া
ফেনী জেলার উন্নয়নের প্রধান বাধা ভারতীয় পানি আগ্রাসন। সড়ক, বাড়িঘর, কৃষি, মৎস্যতে ক্ষতির পরিমাণ থাকে সবচেয়ে বেশি। এর থেকে রক্ষা পেতে 16 জুন একনেক সভায় মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের জন্য 1542 কোটি 16 লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। একনেকে অনুমোদনের খবর প্রকাশের মানুষের মাঝে স্বস্তি আসলো, কিছুটা সংজ্ঞাও রয়েছে। সেনাবাহিনীকে দিয়ে প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়দের সাথে কথা বলে যেটি জেনেছি, বিগত 9 বছরে মুহুরী এবং কহুয়া নদীর 235টি স্থানে বাঁধ ভেঙে সরকারের আমলে বাঁধ ভাঙে বরাদ্দ হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এখন এখানকার বাসিন্দাদের দাবি যে প্রকল্পটি অনুমোদন হয়েছে সেটি যেন সেনাবাহিনীর মাধ্যমে করা হয়। গত 16 জুন ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেক সভা। এ সময় ফেনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহুরী ও কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচ প্রকল্পের অনুকূলে 1542 কোটি 16 লাখ টাকার একটি মেগা প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। ফ্লাশ ফ্লাডের কারণে প্রতি বছর যে বন্যায় আক্রান্ত হয় সেটা থেকে রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 16 তারিখে গত একনেকে আমাদের মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প, যেটি 1542 কোটি টাকা এটি একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। নির্বাহী প্রকৌশলী জানান, এই প্রকল্প অনুমোদনের পর মাঠ পর্যায়ে দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে 3টি প্রধান ধাপে কাজ সম্পূর্ণ করা হবে। এটি বাস্তবায়ন করা হলে বাঁধের স্থায়ী সমাধান হবে। এই অনুমোদিত প্রকল্পের যে অঙ্গগুলো আছে সেগুলা আমাদের খুব দ্রুতই বাস্তবায়নের জন্য যে প্রশাসনিক প্রক্রিয়া আছে। ব্যয়ে নতুন গাড়ি কেনা, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণ সহ বেশ কয়েকটি খাতে ব্যয় বন্ধ বা সীমিত করা হয়েছে। মোটরযান, নৌযান ও বিমান কেনার ক্ষেত্রেও একই সিদ্ধান্ত। পরিচালন ব্যয়ের আওতায় দেয়া হবে না কোনো বরাদ্দ। এসব সিদ্ধান্ত জানিয়ে সন্ধ্যায় পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। সরকারের টাকায় কৃচ্ছ সাধনের জন্যই মূলত এই সিদ্ধান্ত, কার্যকর এখন থেকেই। পরিপত্রে বলা হয়, সরকারি কর্মচারীদের গাড়ি কেনার সুদমুক্ত ঋণে স্থগিত থাকবে। পরিচালন বাজেটের আওতায় নির্মাণ করা যাবে না আবাসিক, অনাবাসিক ভবন ও অন্যান্য স্থাপনাও। তবে কোনো প্রকল্পের 70% সম্পন্ন হয়ে গেলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে টাকা খরচ করা যাবে। বদলানো যাবে 10 বছরের বেশি পুরানো গাড়ি। এক্ষেত্রে অ্যাম্বুলেন্স ও নিরাপত্তার কাজে ব্যবহৃত মোটরযান ছাড়া নতুন সব মোটরযান ইলেকট্রিক হতে হবে। অর্থ বিভাগ জানায়, পরিপত্র জারির আগে কোনো নেয়া সিদ্ধান্তের ক্ষেত্রে শর্ত শিথিল হতে পারে। ডিসি উত্তরণ হলে রফতানি খাত যেসব চ্যালেঞ্জের মুখে পড়বে তার জন্য সরকার আর ব্যবসায়ীদের তেমন প্রস্তুতি নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। ব্যবসায়ী নেতারাও বলছেন, রফতানি খাতে প্রণোদনার চেয়েও বেশি দরকার অবকাঠামো উন্নয়ন আর কস্ট অফ ফান্ডিং কমানো। বাস্তবতা বলছে, শেষ 3 মাসে প্রবৃদ্ধির পরও বিদায়ী অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা অর্জন করতে